নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে সেরা 10 নিয়ে রয়েছি আমি তসপিনা। সেরা 10-এর শুরুতেই যে খবরে নজর রাখবো, বৃহস্পতিবার ডেবরা ও পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। আজ মেদিনীপুরের সার্কিট হাউসেই থাকবেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ফিরবেন কলকাতায়। যে খবর সামনে আসছে, বৃহস্পতিবার ডেবরা ও পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ মুখ্যমন্ত্রী তিনি মেদিনীপুরের সার্কিট হাউসেই থাকবেন এবং আগামীকাল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ফিরবেন কলকাতায়। এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাজ্যে নিম্নচাপের জেরে এবং ডিভিসি থেকে জল ছাড়ার ফলে জলমগ্ন হয়েছে আরামবাগ সহ একাধিক জায়গা। এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে গিয়েছিলেন আরামবাগ সহ মেদিনীপুরে এবং যে খবর সামনে আসছে, আগামীকালও মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং তারপরই তিনি কলকাতায় ফিরে আসবেন। আজ মেদিনীপুরের সার্কিট হাউসেই থাকবেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার কবলে স্পিড বোট, বন্যা পরিদর্শনে গিয়ে উল্টে যায় স্পিড বোট। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, দুর্ঘটনার কবলে স্পিড বোট, বন্যা পরিদর্শনে গিয়ে উল্টে যায় স্পিড বোট। কুয়ে নদীতে উল্টে যায় স্পিড বোট। বোটে জেলাশাসক, সাংসদ, বিধায়ক সহ 11 জন ছিলেন। যেমনটা জানা যাচ্ছে, বিধায়ক, সাংসদ সহ ওই বোটে উপস্থিত ছিলেন 11 জন। দুর্ঘটনার কবলে লাভপুরে দুর্ঘটনার কবলে স্পিড বোট, বন্যা পরিদর্শনে গিয়ে উল্টে যায় স্পিড বোট। কুয়ে নদীতে উল্টে যায় স্পিড বোট। বোটে জেলাশাসক, সাংসদ, বিধায়ক সহ 11 জন উপস্থিত ছিলেন। সাংসদ, বিধায়ক সহ বোটে মোট 11 জন উপস্থিত ছিলেন এবং এই 11 জনকে নিয়েই স্পিড বোট উল্টে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে বীরভূম থেকে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, লাভপুরে স্পিড বোট উল্টে যায় এবং যে খবর সামনে আসছে 11 জন ছিলেন সেই স্পিড বোটে। এই মুহূর্তে কি পরিস্থিতি মনা? দেখো তসমিনা, নিঃসন্দেহে দিনের শেষে বীরভূম জেলায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং এই জেলার ক্ষেত্রে বড় খবর সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, আমরা দিনভর আজকে খবর তুলে ধরেছিলাম বিশেষ করে বন্যা পরিস্থিতি। তুমি জানো, আমরা বিকালের দিকে যে সেখানে অর্থাৎ লাভপুর ব্লকে যে বন্যা পরিস্থিতি, সেই কুয়ে নদীতে স্পিড বোট করে জেলা শাসকের নেতৃত্বে, মানে 3 জেলা শাসক বীরভূমের বিধান রায়, তার নেতৃত্বে স্পিড বোট করে কুয়ে নদীতে তারা একটি গ্রাম, যেটি একেবারেই সেই গ্রামটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, যে বাঁধটি ভেঙেছে সেটা যে কাঁদরকুলা শিবা অঞ্চলে, সেখানে স্পিড বোট করে ডিএম ছিলেন বীরভূমের, 2 সাংসদ ছিল তৃণমূলের, রাজ্যসভা সাংসদ শামিরুল ইসলাম, বোলপুর তৃণমূল সাংসদ অসিত মাল ছিলেন, লাভপুরের বিধায়ক ছিলেন, প্রায় 11-12 জন স্পিড বোটে ছিলেন। সেই স্পিড বোট আচমকায় দুর্ঘটনার কবলে কুয়ে নদীর জলের উপর, এবং তারপরে সেই স্পিড বোট কিন্তু ডুবে যায়। ডুবে যাওয়ার পর একেবারে বলতে পারে রীতিমতো সেইখান থেকে তারা সাহায্য চাই, মানে বাঁচানোর জন্য সাহায্য চায়। তারপরেই সেখানে যেখানে বাঁধ ভাঙে ঠিক সেই জায়গাটা করেই গ্রামবাসীরা কিন্তু দৌড়া আসে, চিৎকার চেঁচামেচি করে, রীতিমতো শোরগোল পড়ে যায়। তখন সেই মুহূর্তে যে বাঁশ ঝাড়, নদী তীরবর্তী অঞ্চলে যে বাঁশ ঝাড়, এদিকে বন্যার জল হুহু করে বয়ে যাচ্ছে, সেই বাঁশের ঝাড়, সাংসদ বাঁশের ঝাড় ধরেছে, কেউ হয়তো গাছের ডাল ধরেছে, এভাবেই তারা ধরে কোন রকম প্রাণে বাঁচার একটা পরিবেশ তারা তৈরি করে দিল। তারপরে তড়িঘড়ি সেখানকার যারা নিরাপত্তা কর্মী, জেলা শাসক বলো, এমপিদের বলো, বিধায়ক বলো, তারা সেখানে, গ্রামবাসীরা সেখানে নামে সেই জলের মধ্যে এবং তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে। রীতিমতো আলোড়নচিত পরিবেশ পড়ে যায়। দেখো, অবশ্যই তসমিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে বড় প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রয়ে যাচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে একটি স্পিড বোটে করে যখন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন, সেখানে কারা রয়েছেন? সেখানে সাংসদরা রয়েছেন, অর্থাৎ তারা জনপ্রতিনিধি, তারা 150 কোটি মানুষের কথা কিন্তু সংসদে বলেন। তারা রয়েছেন সেখানে জনপ্রতিনিধি হিসেবে, বিধায়ক রয়েছেন সেখানে, সর্বোপরি জেলার যিনি জেলা শাসক বিধান রায়, প্রশাসনিক প্রধান, তিনি রয়েছেন। তারা যাচ্ছেন, কিন্তু তাদের কারো কাছেই আমরা কিন্তু ছবিতে দেখলাম না, আবারও বলছি, লাইফ জ্যাকেট। তুমি জানো যে স্পিড বোটে যখন প্রাকৃতিক দুর্যোগ চলছে, যখন স্পিড বোট করে যখন যেখানে গভীর জল যাচ্ছে, সেখানে যদি যে মাঝ নদীতে যদি এটা হতো, তাহলে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটতো, প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারতো। খুব স্বাভাবিকভাবেই লাইফ জ্যাকেট তারা কেন ইউজ করলেন না, ব্যবহার করলেন না, এটা 1 নম্বর প্রশ্ন। অবশ্যই কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। ধন্যবাদ তোমাকে আপাতত।
স্পিড বোটে করে গেছিলাম, হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল, যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তো সেটা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি, সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল, আমাদের দড়ি ধরে কিরকম অভিজ্ঞতা? ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, সবাই তলিয়ে গেছিলাম, গ্রামের লোক ছুটে এলো এবং যে বিয়াসই ছিল একটা গাছ চলে এলো, সবাই গাছ থেকে ধরে যতজন ছিলাম আমরা 12 জন, আমি এমপি ছিলেন, দাদা ছিলেন, আমি ছিলাম, ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, নাকা চেকিং এর ঘটনায় গ্রেপ্তার আরো 2। নাকা চেকিং এর ঘটনাতে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশকে মারধরের ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হলো 3। বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে 2 অভিযুক্তকে, এমনটাই জানা যাচ্ছে। নাকা চেকিং এর ঘটনায় নাকা চেকিং চলাকালীন পুলিশ আক্রান্ত হয় এবং সেই ঘটনায় আরো 2 জনকে গ্রেপ্তার করা হলো এবং সেই 2 জনকে আগামীকালই আদালতে পেশ করা হবে, এমনটাই জানা যাচ্ছে। পুলিশকে মারধরের ঘটনায় মোট 3 জনকে এই নিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া মাজিব। রিয়া, যেমনটা আপডেট আমরা পাচ্ছি যে আরো 2 জনকে পুলিশ গ্রেপ্তার করলো, কোথা থেকে তাদেরকে গ্রেপ্তার করলো কি জানতে পারছো রিয়া? এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে যেমনটা আপনাদের জানাছিলাম যে নাকা চেকিং চলাকালীন পুলিশের উপর হামলা এবং সেই ঘটনায় আরো 2 জনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং পুলিশকে মারধরের ঘটনায় এই নিয়ে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকালই তাদের আদালতে পেশ করা হবে। তপসিয়ায় নাকা চেকিং এর ঘটনায় গ্রেপ্তার আরো 2। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। সাসপেন্ড করা হলো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। সাসপেন্ড করা হলো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে সাসপেন্ড করা হলো। আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের মামলায় আগেই সিবিআই হেফাজতে ছিলেন অভিজিৎ মণ্ডল, আর এরপর টালা থানার ওসিকে সাসপেন্ড করা হলো। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে সাসপেন্ড করা হলো। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, টালা থানার ওসিকে সাসপেন্ড করা হলো। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ওসি টালা অভিজিৎ মণ্ডল, যাকে কিনা 14 তারিখ সিবিআই গ্রেপ্তার করে, 15 তারিখ নিজেদের হেফাজতে নেয় এবং তারপরেও সেকেন্ড টাইম প্রোডাকশনেও তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। সেই অভিজিৎ মণ্ডলকে কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। তবে যেটা অফিসিয়ালসের তরফ থেকে জানা যাচ্ছে লালবাজারে, সেটা হচ্ছে যে এটা একটা প্রোটোকল। কেউ যদি গ্রেপ্তার হয়, এই ধরনের কেসে যদি কেউ গ্রেপ্তার হয়, সে যদি এক্সকিউজ হয়, সেই গ্রেপ্তার হওয়ার 72 ঘন্টার মধ্যে কিন্তু তাকে সাসপেন্ড করা হয় বলে এমনটাই প্রোটোকল রয়েছে এবং সেই কারণে প্রোটোকল মেনেই কিন্তু অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে রিয়া। আপনাদের আরো একবার জানাবো, সাসপেন্ড করা হলো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করা হলো। এর আগেই আরজি করের চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন অভিজিৎ মণ্ডল, আর এরপর তাকে সাসপেন্ড করা হলো। এখন সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো প্রশ্ন, আরো দাবি এবং কর্মবিরতি। সন্ধ্যায় নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের দাবি নির্বাচিত সাংসদদের। আন্দোলন এখন কোন পথে, নজর সেদিকেই। না কর্মবিরতি, আরো কিছু দাবি জুনিয়র ডাক্তারদের। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক। জুনিয়র ডাক্তাররা সরকারের সঙ্গে আলোচনায়। মঙ্গলবার দীর্ঘ প্রায় 8 ঘন্টা তারা জিবি মিটিং করেন। সূত্রে খবর, সেখানে বহু বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়। পরে তারা জানান আরও কিছু বিষয়ে তাদের প্রশ্ন রয়েছে, বিশেষ করে হাসপাতালের নিরাপত্তার বিষয়ে। এ ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। জুনিয়র ডাক্তাররা মূলত জানান স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত ও সুরক্ষার দাবি।
অবিলম্বে রাজ্য স্তরের টাস্ক ফোর্স তৈরির দাবি। মেডিকেল কলেজগুলিতে আরডিএ বা রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবি। সব মেডিকেল কলেজে নির্বাচিত ছাত্র সংসদের দাবি। জুনিয়র ডাক্তারদের এই দাবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বুধবার আলোচনায় বসতে চেয়ে মুখ্য সচিবকে ইমেল করেন জুনিয়র ডাক্তাররা। কাজে ফিরতে আগ্রহী তারা, তবে তার আগে আরও কিছু দাবি মেটাতে বৈঠকে বসতে চান বলেও জানান তারা। তাদের দাবিতে সম্মতি জানিয়ে মুখ্য সচিব নবান্ন সভা করে সন্ধ্যায় বৈঠকের ডাক দেন। সোমবারের বৈঠকে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি মেনে নেওয়ার পরও কেন এত টালবাহানা? এখনও কেন কর্মবিরতিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা? সাধারণ মানুষের ভোগান্তি আর কতদিন জারি থাকবে? এরই মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে ডাক্তারদের দ্রুত কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। পোস্টে তিনি লেখেন, মানুষের পাশে দাঁড়াতে সরকারকে সহযোগিতা করা উচিত। প্রথম দিন থেকেই ডাক্তারদের অধিকাংশ দাবির সঙ্গে সহমত। ডাক্তারদের দাবিকে গুরুত্ব দিয়েছে সরকার। তদন্তে ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না। প্রথম দিন থেকেই ডাক্তারদের অধিকাংশ দাবির সঙ্গে সহমত। দাবি, চিঠি, পাল্টা চিঠি এবং কর্মবিরতি। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা জট জারি। কোন পথে আন্দোলনের হ্রাস? কোন পথেই বা মিলবে সমাধান? সাধারণ মানুষের চোখ সেদিকেই। কলকাতা টিভি। নবান্নে মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের বৈঠক। স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আজকের সুনিশ্চিত ও সুরক্ষার দাবি জুনিয়র ডাক্তারদের। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এই দাবিগুলিকে সামনে রেখে আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আশা রাখছি আলোচনার মাধ্যমে সরকারের সদর্থক পদক্ষেপের আমাদের উপরিলিখিত যে দাবিগুলির ভিত্তিতে সরকারের দিক থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ব্যতি রেখে আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান ও কর্মবিরতির প্রশ্নে কোনো পদক্ষেপ এখনই নিতে পারছি না, একথা আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি। সময় একটা বিরতি, ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। একে বৃষ্টি, তার উপর ব্যারাজের ছাড়া জল, দুই মিলে প্লাবিত একাধিক জেলা, প্লাবিত একাধিক নদী, জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপর্যস্ত জনজীবন, ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জেলায় জেলায় তৎপর প্রশাসন। প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে 4 জেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। বৃষ্টি কমলেও মিলছে না স্বস্তি। পুজোর আগে দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং ব্যারেজের ছাড়া জলে প্লাবিত একাধিক এলাকা। জল যন্ত্রণায় ঘুম উড়েছে রাজ্যবাসীর। নিম্নচাপ ও বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি। টানা 3 দিন ধরে জল ছাড়ছে ডিভিসি। বুধবার দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয় 2,57,000 কিউসেক জল। প্লাবিত দামোদর তীরবর্তী উপকূল এলাকা। কাঁসাই নদীতে বাড়ছে জলস্তর। পাঁশকুড়া, চাপাডালি, গড়পুরুষোত্তম, জদরায় ভাঙল বাঁধ। হুহু করে জল ঢুকছে গ্রামে। জলের তোড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক পাকা বাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুল। একাধিক এলাকায় ভেঙেছে নদীবাঁধ। 16টি গ্রাম জলের তলায়। জল বাড়ছে হাওড়া, আমতা, উদয়নারায়ণপুর। ডিভিসির ছাড়া জলে প্লাবিত 5-6টি গ্রাম। উদয়নারায়ণপুর গ্রামীণ হাসপাতালে জল থই থই। জলমগ্ন থানা, বাড়ানো হচ্ছে এনডিআরএফ এর দল। প্লাবিত শালী নদী। জলের তলায় কয়েক হাজার একর ধানের জমি। সমস্যায় পাত্রসার এলাকার কৃষকরা।
জলের তোড়ে শিবনিবাসে ভাঙল অস্থায়ী বাঁশের সেতু, বন্ধ নদী পারাপার। বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম, ক্ষতিগ্রস্ত বহু পরিবার, ভেঙে পড়েছে শতাধিক কাঁচা বাড়ি। ঘটনাস্থলে বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিকরা, ত্রাণ শিবিরে আশ্রয় দুর্গতদের। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাগুলিতে নজরদারির জন্য বিশেষ সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে বৃষ্টির পরিমাণ কমলেও ঝাড়খণ্ডে জারি বৃষ্টি, তাই বৃষ্টির পরিমাণ যদি বাড়ে তাহলে ডিভিসি থেকে আরো জল ছাড়া হতে পারে, ফলে প্লাবনের আতঙ্ক এখনই কাটছে না। বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে 4 জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। পরিকল্পিতভাবে বাংলাকে ভাসিয়েছে, আর কত অত্যাচার করবে? ম্যানমেড বন্যা, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। সেরা দর্শক, এখানেই শেষ করছি। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।